আর এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লিতে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে শুভেন্দু অধিকারী। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লিতে তার একাধিক কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, 2 দিনের এই মুখ্যমন্ত্রী সফর গতকাল আসার পর এরপর থেকে তিনি সোজা এসে গেছিলেন কৃষ্ণা মেনন মার্গ অমিত শাহর বাসভবনে, যেখানে প্রায় 1 ঘন্টা তার মিটিং হয়। সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে তিনি আপডেট দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তার সঙ্গে কিছু সাংগঠনিক আলোচনাও তার সঙ্গে তার হয় গতকাল। এবং তারপর আজ সকাল থেকেই কর্মসূচিটা রয়েছে, পুরো প্যাক কর্মসূচি রয়েছে, যেখানে সকাল 10:30 আমরা দেখলাম তিনি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে প্রায় 1 ঘন্টা দেখা করলেন, তার সাক্ষাৎ হলো। সেখানে সামরিক দিক থেকে পশ্চিমবঙ্গে যে গুরুত্ব রয়েছে সেটা আমরা জানি, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টারের মধ্যে কথা হয়েছে। এবং সেখান থেকে তিনি রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রায় 1 ঘন্টা তার একান্ত সাক্ষাৎ হয়েছে। এটা সৌজন্য সাক্ষাৎই, যেহেতু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম দিল্লিতে এসেছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার হয়েছে। তারপরে মুখ্যমন্ত্রী আসার পর সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সেখান থেকে তিনি এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে রয়েছেন, যেখানে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং বিজেপির সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার আজকে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিজেপি সদর দপ্তরে দীনদয়াল উপাধ্যায় মার্গে এই মুহূর্তে তিনি রয়েছেন। এবং সেখান থেকে তিনি আসবেন বঙ্গভবনে, সেখানে হয়তো সাংবাদিকদের মুখোমুখি হবেন। এবং তারপর তার কর্মসূচি রয়েছে ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে তিনি দেখা করবেন। এবং তারপর 4:30টার সময় প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে যাবেন, যেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার একান্ত সাক্ষাৎ রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, যেটা 4:30টার সময় হবে। এবং এরপর কর্মসূচি যেটা জানা যাচ্ছে, আজকেই তিনি কলকাতা ফিরে যাবেন। অবশ্যই দিনভর এই কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, ধন্যবাদ। চোখ রাখবো পরের খবরে। ভোটের পরেই বোমাবাজির অভিযোগ, মুম্বাই থেকে তৃণমূল নেতা গ্রেফতার। শিবপুরে বোমাবাজির পরেই বেপাত্তা হয়ে যান, যদিও মুম্বাই থেকে তাকে পাকড়াও করা হয়। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা শামীম আহমেদ, জামিল আক্তার, আফতাব আনোয়ারকে। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের শামীমা বানোর স্বামী শামীম আহমেদ মুম্বাইয়ের দেবনারের আবাসনের 8 তলার ফ্ল্যাট থেকে এই 3 জনকে গ্রেফতার করে। अबू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? গত 7ই মে বিধানসভা ভোটের রেজাল্ট বেরোতেই গুলি বোমা 2 বিজেপি কর্মী আহত হয়েছিলেন। তৃণমূল নেতা শামীম ওরফে বরের নেতৃত্বেই পরিকল্পিত হামলার অভিযোগ সামনে আসে। শামীমের খোঁজে গিয়ে শিবপুরে জীর্ণ আবাসনের ভিতরে গোপন প্রাসাদেরও হদিশ পাওয়া গিয়েছিল। জীর্ণ আবাসনের ভিতরে ফ্ল্যাট ভিতরে ঢুকতেই আলিশান প্রাসাদের হদিশ পাওয়া গিয়েছিল। আর এবার মুম্বাই থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা শামীম আহমেদ, জামিল আক্তার এবং আফতাব আনোয়ারকে। উৎসবের মেজাজে ভোট হলো ফলতায়। নির্বাচন কমিশন থেকে শেষ খবর পাওয়া অনুযায়ী ফলতার পুনর্নির্বাচনে ভোট পড়েছে প্রায় 88%। ভোটারদের জন্য বিজেপির একাংশের তরফে ঢালাও খাবারের আয়োজন করা হয়। মেনুতে ছিল মুড়ি, আলুর দম থেকে মাছ ভাত। গণতন্ত্রের উৎসব ভোট। বহুদিন পর ফলতায় ভোটের দিন দেখা গেল সেই উৎসবের মেজাজ। নেই ভয়, নেই সন্ত্রাস, বোমাগুলি থেকে খুনোখুনি, উধাও সব আতঙ্ক। একসময় যে জাহাঙ্গীরের রাজত্বে ভোটের আরেক নাম ছিল ভয়, বৃহস্পতিবার সেখানে দেখা গেল ভরসার ছবি। যতদিন জাহাঙ্গীর খান ছিল ততদিন আমি ভোট দিতে পারিনি। এই সবে 14-15 বছর পরে সবে ভোট দিতে এসেছি। আর আতঙ্কের সঙ্গে ভোট দেওয়া, এই প্রথমবার নিজের ইচ্ছা ভোট দিচ্ছি, নিজের স্বাধীনতায় ভোট দিচ্ছি। আরেকদিকে দেখা গেল ভোটারদের জন্য ঢালাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ফলতার বিজেপি কর্মীদের একাংশ। কষা আলুর দম তৈরি হচ্ছে এবং তার সঙ্গে একেবারে মুড়ি প্যাকেট করা হচ্ছে। কি আলুর দম? কষা 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 আলু। হ্যাঁ, কষা আলু। মেনুতে কি কি আছে? ওই মেনু আর কষা আলু আর মুড়ি। বিজেপি কর্মীদের দাবি, সকালের খাবারে যেমন ছিল মুড়ি আর কষা আলুর দম, তেমন দুপুরবেলা ভোটারদের জন্য ছিল মাছ ভাতের আয়োজন। পাশাপাশি চা শরবতের ব্যবস্থাও রাখা হয়েছিল বলে দাবি করেছে বিজেপির একাংশ। এটা আমাদের টিফিন, এরপরে আমরা মাছ ভাতের ব্যবস্থা করেছি, সবাই মিলে মাছ ভাত খাবে। বাসুদেবপুরের ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকদের। তারা বলছেন যে তারা এতদিন পরে আনন্দে মেতে উঠেছেন এবং তারা ভোটারদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছে। কি ভোটারদের জন্য বুথে বুথে পাঠাচ্ছে? একদম সমস্ত ভোটারদের জন্য সবই আছে, চা শরবত আমরা সব দিচ্ছি। হ্যাঁ, দিতে পারিনি তো, দিতে পারিনি দাদা। এইরকম জাহাঙ্গীরের
হারমাত বাহিনীরা কোনোদিন এইসব করতে দেয়নি আমাদের। ফলতায় পুনর্নির্বাচনে ঠিক দুদিন আগে নিজের নাম প্রত্যাহার করে নেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। পিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আর জাহাঙ্গীরহীন ফলতার ভোট ময়দানে খোশ মেজাজে পাওয়া গেল বিজেপি প্রার্থীকে। টিএমসিকে ভোট দিলে না দিলে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় ঘর বাড়ি ছাড়া করা হবে, না হলে মারধর করা হবে। সেই জিনিস আর নেই। সাধারণ মানুষ একটা উৎসবের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট দিচ্ছে, মানে একটা অন্যরকম একটা পরিস্থিতি যেখানে হচ্ছে মানুষ যেন স্বাধীনতা পেয়েছে। বৃহস্পতিবার পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছে 87.73%। 24শে মে রবিবার ভোট গণনা হবে ফলতার। পার্থপ্রতিম ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। রক্ষা কবচ দিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কড়া মন্তব্য করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এরপরই তাঁকে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দেয় আদালত। সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। এই কড়া পর্যবেক্ষণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের কাছে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটের প্রচারে একাধিকবার হুমকির সুর শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই আবহে শুক্রবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন ভোট প্রচারে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতে হয় এফআইআর। এরপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো। কিন্তু বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি এয়ারপোর্ট পর্যন্ত, আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। উনি অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ দুপুরে। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন, ঠিকঠাক লাগবে। ফলতা উপনির্বাচনে কোনো লড়াই প্রচার নেই, পোস্টার নেই, বিজেপির পতাকা খোলার লোক রাস্তায় নেই, আর তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানোর জন্য। এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। অভিষেকের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন, তদন্তের নামে হেনস্থা করা হবে, ভার্চুয়াল হাজিরার সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে বিচারপতি ভট্টাচার্য বলেন, না, সেটা হয় না, তাকে সশরীরে হাজিরা দিতেই হবে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কমপ্লেনটা করা হয়েছে এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার এগেন্সটে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনিকে কমপ্লাই করবেন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। তবে আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে ক্যানিং পশ্চিমের জয়ী তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের বিরুদ্ধেও 30শে জুন পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তদন্ত চলবে এবং মামলাকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।